dear students, welcome to our YouTube channel Chemistry World Bangla. আমরা গত ক্লাসে শিখেছিলাম কি না আদর্শ এবং অনাদর্শ দ্রবণ সম্পর্কে, এবং সেই সূত্র ধরে আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা একটু ক্রিটিক্যাল কনসেপ্ট। তো আমরা শুরু করব। ক্রিটিক্যাল কনসেপ্ট যতই ক্রিটিক্যাল হোক না কেন চেষ্টা করব সহজ থেকে সহজতর উপায়ে তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার। এবং অবশ্যই আজকের টপিক হচ্ছে অ্যাজিওট্রপিক মিশ্রণ। অ্যাজিওট্রপিক মিশ্রণটা কি সেটা বুঝতে গেলে প্রথমে আমাদের এই যে গ্রাফটা, সেই গ্রাফটা কিন্তু আমাদের ভালো করে আগে জানতে হবে, এবং এই গ্রাফটা অলরেডি আমরা পড়েছি। দেখো সেখানে কি বলেছে, রাউটের সূত্র, যে কি না একটা মিশ্রণ যেখানে দুটোই উৎবাহী পদার্থ ছিল এ এবং বি, সেখান থেকে আমরা পড়েছিলাম যে এই যে রেখাটা যদি আমরা এটা নামকরণ করে দিই কি না এম এন ও পি, যদি নামকরণ করি তাহলে ও এম যে রেখাটা সেটা কি না এর আংশিক চাপ নির্ধারণ রিপ্রেজেন্ট করছে, যেটা পিএনটা সেটা কি বি এর আংশিক চাপকে রিপ্রেজেন্ট করছে, এবং ওপি যে রেখাটা সেটা কি না দ্রবণের আংশিক চাপকে নির্দেশ করছে। এবং আদর্শ দ্রবণের ক্ষেত্রে বলেছিলাম যে এই ভ্যালুটা সেম হবে, এবং যদি অনাদর্শ দ্রবণ হয় তাহলে বলেছিলাম রাউটের সূত্র মানবে না যখন দ্রবণের বাষ্পচাপ না এই যে ওপি যে রেখাটা তার থেকে কম বা বেশি হবে, তখন সেটাকে বলবো অনাদর্শ দ্রবণ। যখন বাষ্পচাপ এই রেখাটার থেকে উপরে হবে অর্থাৎ বেশি হবে, থিওরিটিক্যাল ভ্যালুর থেকেও যখন এক্সপেরিমেন্টাল যে ভ্যালুটা সেই বাষ্পচাপটা যখন বেশি হবে তখন সেটাকে আমরা বলেছিলাম ধনাত্মক বিচ্যুতি। কি বলেছিলাম? ধনাত্মক বিচ্যুতি। এবং এই ধনাত্মক বিচ্যুতি কখন হবে না যখন বলেছিলাম এবি ইন্টারঅ্যাকশন, যেটা ধনাত্মক বিচ্যুতি কখন হবে বলেছিলাম এবি ইন্টারঅ্যাকশন যেটা সেটা যদি কমে যায় কার থেকে না এ এ বা বিবি থেকে, তাই তো? আর এটাকে বলেছিলাম যখন বাষ্পচাপ কম হবে তখন সেটাকে বলেছিলাম ঋণাত্মক বিচ্যুতি। ঋণাত্মক বিচ্যুতি এটা কখন হয় না ঋণাত্মক বিচ্যুতি বলেছিলাম যদি এবি ইন্টারঅ্যাকশন এ এ বা বিবি থেকে যদি বেড়ে যায় তখন সেটাকে বলেছিলাম কি ঋণাত্মক বিচ্যুতি। এবার দেখো গল্পটা এই জায়গায় না, যে ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি তো হয় সেটা আমরা জানি, এবং বাষ্পচাপের সঙ্গে আরেকটা জিনিস বলেছিলাম যে বাষ্পচাপ যেটা রয়েছে আমরা বলেছিলাম ভেপার প্রেসারের সঙ্গে বয়েলিং পয়েন্ট যেটা থাকবে সেটা ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ বাষ্পচাপ যার বেশি হবে তার বয়েলিং পয়েন্ট কম হবে, বাষ্পচাপ যার কম হবে তার বয়েলিং পয়েন্ট বেশি হবে, স্ফুটনাঙ্ক বেশি হবে। তা ঋণাত্মক বিচ্যুতি যেখানে দেখাচ্ছি না বাষ্পচাপ কম, তাহলে স্ফুটনাঙ্ক বেশি হবে। আবার যারা ধনাত্মক বিচ্যুতি দেখায় তাদের কি বাষ্পচাপ বেশি, তার মানে কি স্ফুটনাঙ্ক কম হবে। তাহলে যারা ধনাত্মক বিচ্যুতি দেখায় তাদের ক্ষেত্রে কি হবে নিম্ন স্ফুটনাঙ্ক, এটা আমরা বলেছিলাম। এবং যারা ঋণাত্মক বিচ্যুতি দেখায় তাদের ক্ষেত্রে কি হবে, যারা ঋণাত্মক বিচ্যুতি দেখায় তাদের ক্ষেত্রে বলেছিলাম উচ্চ স্ফুটনাঙ্ক দেখায়। এই এতটুকু পর্যন্ত আমরা গত ক্লাসেই পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা গত ক্লাসের জিনিসটাই আরেকবার রিপিট করলাম, তাই না? এবার অ্যাজিওট্রপিক মিশ্রণ কি সেই জিনিসটা আমরা বুঝবো। দেখো অ্যাজিওট্রপ গ্রিক ভাষায় এই যে অ্যাজিওট্রপ কথাটার মানে আছে না, অ্যাজিওট্রপ গ্রিক ভাষায় এই অ্যাজিওট্রপ কথাটার মানে কি? এই অ্যাজিওট্রপ কথাটার মানে হচ্ছে বয়েলিং উইদাউট এনি চেঞ্জ। কি গ্রিক ভাষায় এটার মিনিংটা কি না, মিনিংটা হচ্ছে বয়েলিং উইদাউট এনি চেঞ্জ। আচ্ছা, বয়েলিং উইদাউট এনি চেঞ্জ এই কথাটার মানে কি? এই কথাটার মানে আমাদের কাছে এখন বোধগম্যই না, আমরা বুঝতেই পারি, কিন্তু এই জিনিসটাই আমাদের কাছে একটু সহজ সরল হবে যদি আমরা একটু এক্সাম্পল দিয়ে বলি। কিরকম না, সাপোজ ধরো আমার কাছে এই একটা বিকার রয়েছে, ঠিক আছে, যেখানে এ এবং বি রয়েছে। এবার ধরো এর যে মোল ফ্র্যাকশন আমি মোল ফ্র্যাকশনে বলছি না,
আমি নর্মালি বলছি। ধরো এ রয়েছে 10 নং এবং বি কত রয়েছে, না সাপোজ ধরো বি রয়েছে 5 নং। তাহলে আমি যদি বলি এ আর বি এর অনুপাত কত, না 10:5 2:1, তাই তো? এবার সাপোজ ধরো আমি এখানে কি করে দিলাম, এটাকে একটা ঢাকনা দিয়ে দিলাম। যদি ঢাকনা দিয়ে দিই তাহলে এখানে গ্যাস তৈরি হবে, তাই তো? গ্যাসের মধ্যে তাহলে যে বাষ্পচাপ যেটা তৈরি হবে, সেই এখানে তো গ্যাস তৈরি হবে, তাহলে গ্যাসের মধ্যেও এ এর কণা থাকবে আবার বি এর কণাও থাকবে। এবারে যে গ্যাস, সেই গ্যাসের মধ্যেও আমি ধরলাম কি, না এ এর মলিকুল রয়েছে কি, এ এর মলিকুল রয়েছে ধরো 6টা, এর মলিকুল কটা রয়েছে 6টা, আর বি এর মলিকুল কটা রয়েছে 3টে। এ এর মলিকুল রয়েছে 6টা, বি এর মলিকুল রয়েছে 3টে। বা মোল যদি বলি, এ রয়েছে 6 মোল, বি রয়েছে 3 মোল। তাহলে গ্যাসের মধ্যেও এ ইস টু বি কত 6:3, তার মানে কত 2:1। অর্থাৎ দেখো গ্যাসের মধ্যেও এ বির অনুপাত সংযুতি কত 2:1। আবার যখন সলিউশন ছিল, সলিউশনের মধ্যেও এ আর বি এর সংযুতি কত 2:1। অর্থাৎ গ্যাস এবং বাষ্পীয় অবস্থায় এবং দ্রবণের দ্রবীভূত অবস্থায়, তো দুই জায়গাতেই যদি এদের আয়তন সংযুতিটা সেম থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, না অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে যে মিশ্রণে দ্রাবক বা উপাদান সমূহের যে সংযুতি, এটাকে যদি আমরা হিট করি, এখানে যদি আমরা হিট করি, টেম্পারেচার দিই বা একটা বার্নার লাগাই, হিট করি, তাহলে বাষ্প পরিণত হবে। বাষ্পীয় অবস্থাতেও ওই সংযুতিটা যদি সেম থাকে, কোন রকম ভাবে চেঞ্জ না হয়, তাহলে ওই মিশ্রণটাকে আমরা কি বলবো, অ্যাজিওট্রপিক মিশ্রণ। বুঝতে পারলাম? তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে, না অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলবো, কোন একটা নির্দিষ্ট উষ্ণতায় এবং চাপে বা স্থির উষ্ণতায় ও চাপে যখন কোন একটা দ্রবণের উপাদান সমূহ একটা নির্দিষ্ট সংযুতিতে পাতিত হয়, অর্থাৎ দ্রবণে ওই উপাদান সমূহের যে সংযুতির অনুপাত, বাষ্পীয় অবস্থায় ওই উপাদান সমূহের সংযুতির অনুপাত সেম দাঁড়িয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো অ্যাজিওট্রপিক। এবার এই অ্যাজিওট্রপিক মিশ্রণটা কখন তৈরি হয়? সবসময় কি তৈরি হবে? যে কোনো অনুপাতে কি তৈরি হবে? না, যে কোনো অনুপাতে কিন্তু এই অ্যাজিওট্রপিক মিশ্রণটা তৈরি হয়। কখন তৈরি হয়? দেখো, অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি হয় দুটো কন্ডিশন। এক, যখন কোন একটা, প্রথমত এই অ্যাজিওট্রপিক মিশ্রণটা আদর্শ দ্রবণের ক্ষেত্রে তৈরি হয়। অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি হয় আইদার অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে, এবং সেটা আইদার ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে অথবা ঋণাত্মক বিচ্যুতি। যারা ঋণাত্মক বিচ্যুতি দেখায় তাদেরকে বলবো আমরা উচ্চ স্ফুটনাঙ্কের মিশ্রণ। যারা ধনাত্মক বিচ্যুতি দেখায় তাদেরকে বলবো নিম্ন স্ফুটনাঙ্কের মিশ্রণ। তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণও দুই ধরনের। কি? অ্যাজিওট্রপিক মিশ্রণও দুই ধরনের। এক কোনটা, না উচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ, নিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। কোথা থেকে বের করলাম, না ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি। এবার বলছি কোন সংযোজিত এই অ্যাজিওট্রপিক মিশ্রণটা হবে, না দেখো এই যে দেখো, নর্মাল অবস্থায় এটা হচ্ছে আইডিয়াল, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বাষ্প। যখনই সেটা অনাদর্শ হয়ে গেল বা ধনাত্মক বিচ্যুতি দেখানো, তখন ধনাত্মক বিচ্যুতি দেখা কি, দেখো এই যে একটা পয়েন্ট, এই ডট ডট পয়েন্টটা বোঝালো। এইবার দেখো এই যে ধনাত্মক বিচ্যুতিটা দেখাচ্ছে, অর্থাৎ বাষ্পচাপটি নর্মালের থেকে বেশি দেখাচ্ছে, একটা গ্রাফ থেকে তুমি দেখতে পাবে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে যে পয়েন্টে গিয়ে বাষ্পচাপটা সর্বোচ্চ, তাই না? তো কোন পয়েন্টে সর্বোচ্চ হচ্ছে, যদি গ্রাফের মধ্যে দেখো তাহলে দেখো এই পয়েন্টটাকে আমরা সর্বোচ্চ হিসেবে ধরতে পারি। কি ধরতে পারি কিনা? তো যদি আমি এই পয়েন্টটাকে আমি সর্বোচ্চ ধরি, বা এই পয়েন্টটা বা এই পয়েন্টটা, এটার থেকে ওইটা সর্বোচ্চ হচ্ছে, তা যদি আমি এই পয়েন্টটাকে সর্বোচ্চ বলি, তাহলে এই পয়েন্টে বাষ্পচাপ সবচেয়ে বেশি। এই পয়েন্টে যদি বাষ্পচাপ সবচেয়ে বেশি হয়, তাহলে এই পয়েন্টে তরলের স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। তাহলে সর্বনিম্ন, আগে ছিল নিম্ন স্ফুটনাঙ্ক, এখন চলে আসলো সর্বনিম্ন স্ফুটনাঙ্ক। তাহলে এই পয়েন্টে, যে পয়েন্টে বাষ্পচাপ সবচেয়ে বেশি, সেই পয়েন্টে স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, তাহলে সর্বনিম্ন স্ফুটনাঙ্ক। তাহলে এই পয়েন্টে গিয়েই আমি কি বলবো, এই পয়েন্টে যে সংযুতিটা হবে, এই সংযুতিটা হবে এটা,
এই পয়েন্টের সংযুতি কত না এক্স এ আছে 0.2, এক্স বি আছে 0.8। অর্থাৎ এই সংযুতিতে আমি যে এ আর বিটা নিয়েছি, তাহলে এই সংযুক্ত অর্থাৎ আমরা যদি 0.2 মোল ভগ্নাংশ এ নেই এবং 0.8 মোল ভগ্নাংশ যদি আমরা বি নেই, সেটাকে যদি মিক্স করি একটা নির্দিষ্ট উষ্ণতার চাপে, তাহলে এই পয়েন্টে গিয়ে কি করবে না অ্যাজোট্রপিক মিশ্রণ তৈরি করবে। এখন তুমি যদি অন্য পয়েন্টটা নাও তাহলে কিন্তু আর অ্যাজোট্রপিক মিশ্রণ তৈরি করবে না। কেন না অ্যাজোট্রপিক মিশ্রণ সবসময় সর্বনিম্ন স্ফুটনাঙ্ক। ঠিক একই রকম ভাবে এখানে আবার কি এটা ঋণাত্মক বিচ্যুতি দেখাচ্ছে, ঋণাত্মক বিচ্যুতি দেখালে কি উচ্চ স্ফুটনাঙ্ক দেখাবে। তাহলে কোন জায়গায় ঋণাত্মক বিচ্যুতি সবচেয়ে বেশি হচ্ছে, যদি তুমি পয়েন্ট করে দেখো এরকম করে দেখো যে একটা এই পয়েন্টে সর্বনিম্ন, এটা কি সবচেয়ে কম বাষ্পচাপ দেখাচ্ছে। তো এটা যদি সবচেয়ে কম বাষ্পচাপ হয় তাহলে এই পয়েন্টে গিয়ে আমি কি পেয়ে যাবো না এই পয়েন্টে গিয়ে আমি যদি কোনো দ্রবণ হয় যেখানে, তাহলে এই পয়েন্টে গিয়ে কি পাবো, এই পয়েন্টে গিয়ে আমি সর্বোচ্চ স্ফুটনাঙ্ক পাবো। তো এই সর্বোচ্চ পয়েন্ট স্ফুটনাঙ্ক যদি হয় তাহলে এই পয়েন্টে যে আমার কি থাকবে সংযুতি থাকবে, সেই সংযুতিতে একমাত্র অ্যাজোট্রপিক মিশ্রণটা বা মিশ্রণটা অ্যাজোট্রপিক হিসেবে আত্মপ্রকাশ করবে। তাহলে অ্যাজোট্রপিক কখন হবে, এক সর্বনিম্ন স্ফুটনাঙ্কে, দুই সর্বোচ্চ স্ফুটনাঙ্কে। খালি উচ্চ নয় কিন্তু উচ্চ স্ফুটনাঙ্ক তো হবে কি সর্বোচ্চ স্ফুটনাঙ্ক। তাহলে অ্যাজোট্রপিক মিশ্রণ দু প্রকার, কি দুরকম ভাবে হয়। কখন একটা সর্বোচ্চ স্ফুটনাঙ্কে, একটা সর্বনিম্ন স্ফুটনাঙ্কে। ওই সময় যে সংযোজিতা থাকবে সেটাকেই বলবো আমরা অ্যাজোট্রপিক মিশ্রণ। বুঝতে পারলাম। তাহলে অ্যাজোট্রপিক মিশ্রণ কাকে বলে, কোন একটা নির্দিষ্ট বা স্থির তাপমাত্রায় ও চাপে যখন কোন দ্রবণের উপাদান মৌলগুলো একটা স্থির সংযুতিতে পাতিত হয়, অর্থাৎ দ্রবণের মধ্যে ওদের মূল ভগ্নাংশের যে সংযুতি হবে আর বাষ্পীয় অবস্থায়ও তাদের যে সংযুতি হবে সেটা একই হবে, তখন সেটাকে বলবো আমরা অ্যাজোট্রপিক মিশ্রণ। এই অ্যাজোট্রপিক মিশ্রণ তাহলে কিভাবে তৈরি হয়, দুটো পয়েন্টে তৈরি হয়, এক সর্বোচ্চ স্ফুটনাঙ্কে, দুই সর্বনিম্ন স্ফুটনাঙ্কে। সর্বনিম্ন স্ফুটনাঙ্কে কখন হবে না যদি দ্রবণটা ধনাত্মক বিচ্যুতি দেখায়, তাহলে স্ফুটনাঙ্ক হবে কি হবে, স্ফুটনাঙ্ক হবে নিম্ন, এবং সেটা সর্বনিম্ন স্ফুটনাঙ্কে যে পয়েন্টে বিচ্যুতি সবচেয়ে বেশি ওই পয়েন্টেই একমাত্র অ্যাজোট্রপিক মিশ্রণ হবে। আবার যে পয়েন্টে বিচ্যুতি সবচেয়ে কম সেই পয়েন্টে আমরা কি বলবো, মানে সবচেয়ে বেশি বিচ্যুতি অর্থাৎ যে পয়েন্টে বাষ্পচাপ সবচেয়ে কম সেখানে কি হবে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক, ওই পয়েন্টে ওই সংযুতিতে আমার কি হবে অ্যাজোট্রপিক মিশ্রণটা তৈরি হবে। বুঝতে পারলাম। এবার দেখো এই যে সংযুতিতে এটা সবসময় কি থাকবে ফিক্স থাকবে, এই একমাত্র এই সংযুতিতেই কি হবে ও অ্যাজোট্রপিক মিশ্রণ। অর্থাৎ সিস্টেমটা যদি অ্যাজোট্রপিক মিশ্রণ হয় তাহলে আমরা যদি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করি বা আংশিক পাতন করি তাহলে কিন্তু আমরা দুটো উদ্বয়ী পদার্থের দ্রবণকে একে অপরের থেকে আলাদা করতে পারবো না, কারণ আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে কি করি, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সিস্টেমটা কি না প্রথমে এখানে কি থাকে দুটো মিশ্রণ থাকে এ আর বি, তার থেকে আমরা এখানে একটা পাইপ লাগাই, এখানে যদি এটা ডোবানো থাকে, এখানে এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এখানে জলের মতো ব্যবস্থা থাকে, প্রথমে কি হয় এখান থেকে গ্যাস তৈরি হয়, যদি হিট দেয় তাহলে এখান থেকে গ্যাস তৈরি হবে, এই গ্যাসটা যার উৎপাদিতা বেশি সে আগে যাবে, যার উৎপাদিতা কম সে পরে যাবে, তারা স্বাভাবিকভাবে কি হয়ে যাবে, যার উৎপাদিতা বেশি সে আগে যাবে। এখানে জলের ঠান্ডা জলের প্রবাহ থাকে, ঠান্ডা জলের জন্য সেটা আবার হয়ে যাবে লিকুইড হয়ে যাবে, লিকুইড হয়ে গিয়ে কি আবার ব্যাক করে চলে আসবে বা এখানে চলে যাবে। আংশিক পাতনের সাহায্যে আমরা কি করি না এই যাদের উৎবাহিতা প্রায় সমান সমান তাদেরকে আমরা ডিফারেন্সিয়েট করছি, যার উৎবাহিতা বেশি সে পট করে আগে চলে যাবে ফিরে চলে যাবে, যার কম সে কি হবে ঠান্ডা জলের প্রভাবে আবার ঠান্ডা হয়ে নিচে। কিন্তু যদি সেটা অ্যাজিওট্রপিক মিশ্রণ হয় তাহলে এই যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন এই পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা ওইটাকে কি সেপারেট করতে পারবো না। কেন না আয়তন সংযুতি বাষ্পীয় দশা, অর্থাৎ বাষ্পের মধ্যেও কম বেশি হয় না, বাষ্পের মধ্যেও ওটার সংযুতি সেম সেমই থাকে, এটা যদি বাষ্প যায় তাহলে ওটাও বাষ্প হয়ে যাবে। এর জন্য অ্যাজিওট্রপিক মিশ্রণকে আমরা আলাদা করতে পারবো না কি আংশিক পাতনের সাহায্যে। বুঝতে পারলাম।
তা জেনারেলি এটা হয় না কেন? না জেনারেলি এ এবং বি এর মধ্যে কি হবে দেখো, নর্মালি কি হবে, অ্যাজিওট্রপিক মিশ্রণ সবসময় হবে না কেন? কারণ নর্মালি আমরা জানি যে দ্রবণের উপাদানের এ এবং বি নিয়ে আমার দ্রবণটা তৈরি হয়েছে, তো তাহলে যে উপাদানটার উদ্বায়িতা বেশি হবে সে আগে উঠবে, তাহলে সে আগে বাষ্পে পরিণত হবে। তাহলে খুব স্বাভাবিক কথা যে বাষ্পের মধ্যে যে উপাদানটির উদ্বায়িতা বেশি তার উপাদান বেশি পরিমাণে থাকবে, আর যার উদ্বায়িতা কম সে কম পরিমাণে বাষ্পে পরিণত হবে। তাহলে তার তার কি হবে, না তার উপাদানের অংশটা কম হবে। তাহলে বাষ্পীয় অবস্থায় এবং দ্রবণের মধ্যে দুজনের মধ্যে যে সংযুতি সেটা কোনোদিনই সমান হবে না। কিন্তু যদি অ্যাজিওট্রপিক মিশ্রণ হয় তাহলে কি হবে, বাষ্পীয় অবস্থা এবং তরল অবস্থায়, তরলের নির্বাচিত অবস্থা দুটোর ক্ষেত্রেই কি হবে, না ওদের সংযুতি সেম সেম। বুঝতে পারলাম? এই গেল অ্যাজিওট্রপিক মিশ্রণ। এবার এখান থেকে বলতে পারো আচ্ছা অ্যাজিওট্রপিক মিশ্রণ যেহেতু তারা স্বাভাবিকভাবে না সংযুতি যেহেতু সেম রয়েছে, তাহলে কি অ্যাজিওট্রপিক মিশ্রণকে একটা যৌগ হিসাবে আমরা ট্রিট করতে পারবো? প্রশ্ন হচ্ছে কি, না তরল অবস্থা বা মিশ্রণে বা দ্রবণের মধ্যে এর সংযুতি যা ছিল, আমি যখন এটাকে হিট দিলাম তখন বাষ্প অবস্থাও দেখলাম ওর সংযুতি সেমই রয়েছে। তাহলে আমরা তো জানি কোনো একটা যৌগের মধ্যে সবসময় এলিমেন্ট গুলোর সংযুতি সেম থাকে। অর্থাৎ আমরা সাপোজ ধরি H2 নিলাম, তা যদি H2 নিই, H2 মানে কি, হাইড্রোজেন 2 গ্রাম অক্সিজেন 16 গ্রাম, তাই তো? তার মানে যদি ওজন অনুপাতে বলি তাহলে 1:8 এই সংযুতিটাই থাকে, তাই তো? তাহলে এই সংযুতিটা সবসময় কি থাকে, সরি 1:8, তাহলে এই সংযুতিটাই থাকে। তাহলে আমরা কি এই H2 যেমন একটা যৌগ, তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণকে কি একটা যৌগ ধরতে পারবো? এটা প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন একটা আছে। উত্তর হচ্ছে না, আমরা একে অ্যাজিওট্রপিক মিশ্রণকে যৌগ হিসেবে ট্রিট করতে পারবো না। প্রশ্ন হচ্ছে কেন? না দেখো, আমি যখন সংজ্ঞাটা বলেছি তখন বলেছি কি, একটা স্থির তাপমাত্রা এবং স্থির চাপে, কি বলেছি, স্থির তাপমাত্রা এবং স্থির চাপে। কেন বলেছি, না যদি আমি চাপ পরিবর্তন করে দিই তাহলে এই যে সংযুতিটা রয়েছে না, এই সংযুতিটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে ধরো আমি যদি এই পয়েন্ট হিসাবে ধরি যে 0.2 পরিমাণ এক্স এ আর 0.8, তাহলে সংযুতি কত আছে, 0.2:0.8। যদি চাপ চেঞ্জ করে দিই দ্রবণটার জন্য, তাহলে তখন আর এই 0.2 আর 0.8 এই সংযুতি থেকে অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করবে। চাপ চেঞ্জ করে দিলে এই সংযুতিটা চেঞ্জ হবেই হবে অ্যাজিওট্রপিক মিশ্রণ। তার মানে চাপের সঙ্গে এই সংযুক্তিটা কি হয়ে যায়, ভ্যারিয়েবল। কিন্তু দেখো জল জল তৈরি করতে গেলে তুমি চাপ যে চাপেই নাও না কেন, নর্মাল চাপেও জল তৈরি করো বা বেশি চাপে জল তৈরি করো বা কম চাপে তৈরি করো, সবসময় এটা সংযুতি 1:8। অর্থাৎ যৌগের ক্ষেত্রে এই যে সংযুতিটা সেটা কি চাপ বা তাপের উপর নির্ভর করে না, কিন্তু অ্যাজিওট্রপিক মিশ্রণের ক্ষেত্রে সংযুতিটা অবশ্যই চাপের উপর নির্ভর করে। তাই অ্যাজিওট্রপিক মিশ্রণকে বা দ্রবণকে আমরা কখনোই যৌগ হিসেবে ট্রিট করতে পারবো না। বুঝতে পেরেছি অ্যাজিওট্রপিক মিশ্রণ? আশা করি বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কোথায়, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আমরা একটা সিরিজ চালাচ্ছি, ঠিক আছে, দ্রবণ প্রায় শেষের দিকে। আজকে মোটামুটি আদর্শ অনাদর্শ দ্রবণ এবং অ্যাজিওট্রপিক মিশ্রণ এই পার্টগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা কলিগেটিভ প্রপার্টি করবো। কলিগেটিভ প্রপার্টি করলেই কিন্তু দ্রবণ শেষ, এরপরে আমরা কলোইডে যাবো, ঠিক আছে? আমরা কিন্তু ধীরে 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 যাচ্ছি। আমরা প্রমিস করছি কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাংলার তরফ থেকে যে আমি এবং ম্যাডাম তোমাদের সিলেবাস ঠিক ধীরে 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 সব শেষ করব। তোমরা শুধু পাশে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নিজে দেখো এবং তোমার যারা বন্ধু রয়েছে সবাইকে কিন্তু নিয়ে দেখো। কারণ সবাই মিলে যদি একসাথে শিখি তাহলে কিন্তু শেখাটা অনেক বেশি ভালো হবে। জ্ঞান দিলে বাড়ে, না দিলে কমে। প্রথমে বলেছি, আবারও বলছি, তুমি এটা যত ডিস্ট্রিবিউট করে দেখবে, নিজে দেখবে, বন্ধুদেরকে দেখাবে, ঠিক আছে, তাহলে কিন্তু শেখাটা আরো বেশি ভালো। তো এখন পর্যন্ত হ্যাপি লার্নিং।